আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল এনটিভিতে মিথ্যা কাপড় অনুষ্ঠানে। প্রতি সোমবার আমরা এই প্রোগ্রামটি আপনাদের জন্য নিয়ে আসি এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই প্রোগ্রামে আমরা যাদেরকে আমন্ত্রণ জানাই তারা একজন সংগ্রাম করা মানুষ। তাদেরকে আমরা তুলে ধরি এজন্যই যে আমাদের নবপ্রজন্ম যদি তাদের কাছ থেকে কিছু শিক্ষা নিতে পারে, পাশাপাশি আমাদের বর্তমান কমিউনিটিতে তাদের যে অবদান আছে সেই অবদানগুলো তুলে ধরার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমি কথা না বাড়িয়ে আমি আমার আজকের যে অতিথি আছে তার কাছ থেকে আপনারা কতটুকু জানতে পারেন, তার বিষয়ে আপনারা কতটুকু জানেন, সেই বিষয়গুলো আমরা হয়তোবা এই প্রোগ্রাম শুরু করার মাধ্যমে বুঝতে পারবো। এর আগে আমি চলে যাচ্ছি আমার আজকের অতিথি নিয়ে একটি ছোট্ট ভিডিও চিত্র আমাদের কাছে আছে, আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরতে চাই। এরপরে আমরা চলে আসবো আমাদের আজকের যিনি অতিথি আছে তার কাছে। আমি অনুরোধ করছি আমাদের আজকের অতিথির যে ভিডিওটি আমাদের সাথে আছে সেই ভিডিওটি একটু প্লে করার জন্য। ফয়জুল হক সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার রামথানা গ্রামে 1968 সালে তার জন্ম। 5 ভাই 4 বোনের সুন্দর সংসার ফয়জুল হকের। তরুণ বয়স থেকেই ফয়জুল হক সামাজিক নানা কাজের সাথে সম্পৃক্ত। 1989 সালে যখন তার বয়স মাত্র 20 পাড়ি জমান যুক্তরাজ্যে। 7 সমুদ্রের এপার বিলেত জীবন এখনকার মতো ছিল না, তবে তার চিন্তাধারা সবসময় ছিল ইতিবাচক এবং নিজেকে তুলে ধরার আকাঙ্ক্ষা। আর তাই 1995 সালে জীবন শুরু হয় একজন ব্যবসায়ী হিসেবে। বোম্বাই স্পাইস, সিনামন লাউঞ্জ ও জিঞ্জার নামের এসব রেস্টুরেন্টের মাধ্যমে কারি ইন্ডাস্ট্রিতে সফল বিচরণ ছিল তার। শুধু ব্যবসায়ী হিসেবে নয়, কারি ইন্ডাস্ট্রির একজন নিবেদিত প্রাণ হিসেবে যোগ দেন প্রাচীনতম ক্যাটারিং সংগঠন বাংলাদেশ ক্যাটার্স অ্যাসোসিয়েশন বা বিসিএতে। বর্তমানে দায়িত্ব পালন করছেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে। সামাজিক নানা সংগঠনের সাথেও তিনি জড়িত। দেশ থেকে দূরে থাকলেও নিজ গ্রামের কথা ভুলে যাননি তিনি। আর তাই ইউকেতে নিজ গ্রাম রামথানা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন। ট্রাস্টের মাধ্যমে অনেক গরিব পরিবারকে সাহায্য সহযোগিতা করছেন তিনি। যুক্ত আছেন বিশ্বনাথ আর্ট হার্ট ফাউন্ডেশনের সাথে। ফয়জুল হক 6 কন্যা সন্তানের পিতা। পারিবারিক জীবনেও তিনি একজন সফল মানুষ। আজকে আমাদের অতিথি গভর্নর ফয়জুল হক, তার কাছে শুনব তার জীবনের গল্প, সংগ্রাম এবং সফলতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আমাদের আজকের অতিথি ফয়জুল হক। আপনাকে আমরা আজকে অনুষ্ঠানে পেয়ে অনেক আনন্দিত। আমরা শুনছিলাম আপনার বর্ণাঢ্য সেই জীবনের যে অনেক কিছুই আপনি করেছেন। খুব অল্প দিনেই আপনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এবং তুলে ধরেছেন। জীবনের প্রথমকার সময়ের কথা একটু শুনতে চাচ্ছি, যে যখন এদেশে প্রথম এসেছিলেন, যখন আপনি প্রথম আসার পরে আপনার কেমন ছিল এবং কতটুকু আপনি মানে সেই সময়কার ঘটনা যদি আমাদেরকে কিছু বলতেন। ধন্যবাদ। একরাম মামা, আজকে আপনি শুধু আমার জীবনের সফলতা, কিন্তু এই সফলতা কিন্তু হুট করে আসেনি। সফলতার পিছনেও কিন্তু অনেক কাজ করতে হয়েছে, সংগ্রাম আছে। জীবনের সফলতা নিয়ে আসার পিছনে কিন্তু সব সময় প্যারেন্টস, মা বাবার দোয়া থাকতে হয়। এবং মা বাবা যখন একটি ছেলেকে ভালোবাসবে, গাইডেন্স দিবে, তখন সে কিন্তু ইনশাল্লাহ সফলতা এসে পৌঁছতে পারবে। আজকের সফলতা শুধু আমার না, আজকের সফলতা আমার ফ্যামিলির। আজকের সফলতা আমার আব্বা 2018-এ মারা গেছেন। আমার আম্মা এখনো আছেন। যদি আজকে আমার আম্মা এই প্রোগ্রামটা দেখেন, আমি বলবো আজকে এই সফলতা আমার আম্মার। আজকে যদি এই প্রোগ্রামটা যদি আমার ফ্যামিলি দেখে, আমি বলবো এই সফলতা আমার ফ্যামিলির। আজকে আমি এখানে এসেছি 1989-এ, লন্ডনে আমার প্রথম আসা। আমার আব্বা কিন্তু 1957-এ এই দেশে প্রথম আসেন। আচ্ছা, তখন কিন্তু অনেক যুদ্ধ, জীবনের
প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেক যুদ্ধ করতে হয়, তখন কিন্তু এই প্রতিষ্ঠিত হওয়ার যুদ্ধ আমার আব্বা করে গেছেন, এবং সেই সফলতা আজকে আমি এখানে। 57-এ আপনার আব্বা, আমার আব্বা প্রথম এই দেশে তো আসেন। আমাদের বাংলাদেশি যারা এসেছেন তাদের সময়কার মানে যে কয়েকজন ব্যক্তি প্রথম দিকে এসেছিলেন তাদের মধ্যে আপনার আব্বা, আমার আব্বা একজন। আমার আব্বা যখন এই দেশে আসেন তখন ওনার বয়স ছিল 18। আচ্ছা। তখন কিন্তু আমি এই দেশে প্রথম আসি 20-21-এর মধ্যে আমার এইজ, কিন্তু আমার আব্বা কিন্তু যখন এই দেশে আসেন আমার বয়স থেকেও কম ছিল। তখন ওনার কাছ থেকে কেমন গল্প শুনতেন যে এই দেশের এই কষ্টের জীবন, কষ্টের জীবন। আমরা এখন সফলতা আমাদের কমিউনিটির, কিন্তু তখন কিন্তু কমিউনিটি ছিল না, মুসলিম কয়েকজন ছিল, মুসলিম কয়েকজন ছিল। তখন ইন্ডিয়ান রেস্টুরেন্ট এইভাবে ছিল না। তখন আমি আমার আব্বার কাছ থেকে শুনেছি বাংলাদেশ থেকে তখনকার সময় কেউ এ দেশে যখন আসবে বা উনি দেশে গেছেন আরবার আসতে চায়, তখন ওনার মাথায় চিন্তা থাকতো যে আমি কোন জায়গায় গিয়ে উঠব। তখন কিন্তু থাকার জন্য ঘর ছিল না। এখন বর্তমানে কেউ যদি আসে, আত্মীয় স্বজন সবাই আছে, একজনে আরেকজনকে আমরা সহযোগিতা করতে পারি। ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, যদি নাও হয় আমরা আত্মীয় স্বজনরা বলি যে আমার একজন লোক আসবে, থাকার জায়গা চাই, আপনার ওইখানে যদি থাকার জায়গা থাকে ওখানে কাজ করবে। তখনকার সময় এই জিনিসটাই ছিল না। তখন কিন্তু ওরা প্রথমে চিন্তা করতো আমি যাওয়ার পরে কোন জায়গায় গিয়ে উঠবো। তখনকার সময়, এখন আমরা অনেকটাই গোছানো। আপনি যখন প্রথম এদেশে এসেছিলেন তখন আপনার আব্বা তো আপনার আব্বা আম্মা ছিলেন, আপনি একসাথে এসেছেন, কেমন ছিল তখনকার অবস্থা? আপনি কিভাবে আপনার জীবন শুরু করলেন? আমার আব্বা 1957-এ এসেছিলেন। ওনার কিন্তু অনেক সফলতা। আমাদের ফ্যামিলি বিরাট ফ্যামিলি, আমাদের বাপ চাচা 8 জন। উনি সব সময় ওনার ভাইদেরকে নিয়ে চিন্তা করতেন, আর ওনার একটাই উদ্দেশ্য ছিল, বা আগে যারা এখানে আসছে সবারই উদ্দেশ্য ছিল যে আমরা এখানে রুজি করব, পয়সা কামাই করব, আর দেশে দিব, আর ওইখানে যে আমরা এস্টাবলিশ হব। এটাই ছিল ওনাদের মুখ্য উদ্দেশ্য। খালের পরিক্রমা আজকে এই অবস্থান, আমরা কিন্তু বর্তমানে এখানেই আমরা এস্টাবলিশ হচ্ছি। আমি আরবার চলে যাচ্ছি ওই যে আমার আব্বার, যে আমার বাপ চাচা 8 জন ছিলেন। আমার আব্বা সবসময় চিন্তা করতেন যে আমার ভাইদেরকে কিভাবে এস্টাবলিশ করা যায়। উনি ওই সুবাদে কন্টিনিউ আমাদের ফ্যামিলি মোটামুটি আলহামদুলিল্লাহ এস্টাবলিশড। 75-এ আব্বা তখন দেশে গেলেন। দেশে যাওয়ার পরে ওইখান থেকে আমরা আমাদের বাড়িতে একটা ডাকাতি হয়েছিল, আব্বার পাসপোর্টটা চুরিয়ে দিয়ে গেছিল 75-এ। আচ্ছা। তখন আব্বা, তখন আমাদের একটা ঘর ছিল, এটা আমরা বলি যে পুবের ঘর। উনি চিন্তা করলেন যে আমি এই বছর আমাদের বড় ঘর বানাবো ভাইদের জন্য। তখন বিরাট একটা পয়সাও ছিল। তখন এই দুর্ঘটনা তখন ঘটে, পয়সা পাসপোর্ট সহ নিয়ে যায়। তখন আব্বা কিন্তু 4 বছর দেশে আসতে পারেননি। কিন্তু আমার আব্বার যে সফলতা যে দেশে, তাও না, এই দেশে অনেক সফলতা ছিল। ওনার কিন্তু ওই শেষ বাড়ি এমনিও ওইখানে একটা ঘর করে ফ্ল্যাট করেছিলেন, ওনার পার্টনার ছিল। কিন্তু যখন 4 বছর ওখানে থাকার পরে ওইটাও ওনার চলে গেছে। আমি একটা জিনিস বিগিনিং এ বলেছিলাম, আপনাদের জন্য খুব দুঃখজনক। আপনার বয়স কত তখন? আমার বয়স তখন কিন্তু আমার 68-এর এন্ডে আমার জন্ম, আর 75-এ যদি হয় তাহলে 7 বছর। তখন কিন্তু আমাদের, তখন যদি এই দুর্ঘটনা না ঘটতো
তাহলে আমি প্রথম যখন এই দেশে আসছিলাম তখন ওইখান থেকে কিন্তু আমি অনেক সহযোগিতা পাইতাম। কিন্তু দেখা গেছে যে ওই দুর্ঘটনায় অনেক কিছু আব্বা করছে এই দেশে, মানে তখন তো স্বাভাবিকভাবে যে অনেক কিছু লস হয়েছে, বাট তখন যখন আপনি এসেছেন তখন সাহায্য সহযোগিতার ব্যাপারে মেন্টাল সহযোগিতা পেয়েছেন, কিন্তু একটা স্টাবলিশমেন্ট তখন কি আপনার ছিল কিনা? তখন দেখা গেছে যে আব্বা যখন 79-এ আবার আসলো, আসার পর দেখা গেছে তখন আবার ইস্টাবলিশ হইতে কিন্তু সময় লাগে। এর পরেই আমরা প্রায় 9 বছর পরে আমরা এই দেশে চলে আসলাম। আসার পর দেখা গেছে যে আব্বার তো গড় টর ছিল, কিন্তু তখন কিন্তু আবার গড় নাই। তখন কিন্তু আমরা হাউসিং অ্যাসোসিয়েশনে গড়ে ওরা আমাদেরকে মানে বলছে যে এখন গড় নাই, আপনারা হোমলেসে যেতে হবে। আমরা তো কিন্তু হোমলেসে তখন গেছি। হোমলেস থেকে তারপরে আমাদেরকে পার্মানেন্ট গড় দিছে। হ্যাঁ, আমার তখন কিন্তু আমি এই ফ্যামিলির মধ্যে কিন্তু আমি সব বড়। আপনি সবার বড়? আমি সবার বড়। আচ্ছা, আপনার ভাই বোন কতজন? আমরা ভাই বোন 9 জন। 9 জন। সবার আপনি বড়? আমার বোন একজন আমার বড়। আচ্ছা। উনি কিন্তু তখন আমাদের সাথে আসেনি 89-এ, পরে আসছে। আচ্ছা। তখন 89-এ যখন আমরা আসলাম, আসার পরে দেখলাম যে আমি তখন আমার 21 বছর বয়স হয় নাই। তখন দেখলাম যে এই সিচুয়েশনে কিন্তু আমার স্টেটে জব করা খুব দরকার, মানে কারণ আমার আব্বাকে আমার সাপোর্ট দিতে হবে, কারণ আমি তো বড়, সাপোর্ট দিতে হবে। আর পরিবারের বড় সন্তানরা তো সবচেয়ে বেশি সব সময় রেসপন্সিবিলিটি নিয়ে থাকে। তখন কিন্তু আমি এই আমার ব্রিটেনের লাইফ শুরু, আচ্ছা, আমি সংগ্রামী লাইফ শুরু। আমার প্রথম একটি রেস্টুরেন্টে আমি কাজ ধরলাম 89-এ এন্ডে ডিসেম্বর বোধ হয়। তখন ইলিং একটা রেস্টুরেন্ট, তো ওইখানে আমি ঢুকছি। তখন আমি ওইখানে কিচেন পটারি আমি জবে ঢুকছি, মানে আমরা যেটা বলি সিঙ্গের কাজ। ওইখান থেকে আমার কাজ শুরু, আমি করে আসতাম। তখন কিন্তু কাজ করলেও কিন্তু আমি খুব খুশি, কারণ আমার আব্বা আম্মা ভেরি হাম্বল, সব সময় সব সাপোর্ট দিতেন। যে সাপোর্ট ওই কথা বলে যে যাই রুজি করো না কেন সৎ নিষ্ঠার সাথে করো এবং সততার সাথে চলো, একদিন সফল হবাই, সাফল্য আসবে। এবং সেটা আপনি এখন পর্যন্ত তাদের সেই কথাটা এখনো পর্যন্ত চলছেন। আসলে মানুষের জীবনে অনেক গল্প থাকে, সেই গল্পগুলোকে আমরা যদি একটু পেছন দিকে থাকাই, আমাদের সবার গল্পগুলোর মধ্যে একটা মিল থাকে, কিন্তু পরিস্থিতি ডিফারেন্ট থাকে, সময়টা একটু ভিন্ন থাকে। তো এখনো হয়তো বা অনেকেই আপনার মতো আমাদের মতো অনেক সংগ্রামের সাথে যুদ্ধ করে ঠিকই আছেন, একসময় তারাও তো সফলতার মুখ দেখবেন। কিন্তু আসলে সফলতা একটা আপেক্ষিক ব্যাপার। অনেকে আপনার বিশাল ধন সম্পত্তি থাকার পরেও সুখী না, আবার অনেকে কম ধন সম্পত্তি থাকলেও সুখ। আসলে আমরা সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি, যে একজন মানুষ খুব যে মানে একাধিক বা অনেকগুলা ঘর, ব্যবসার মালিক, তারা যে সফল, আমাদের প্রোগ্রামের কিন্তু মূল উদ্দেশ্য এটা না। আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আপনি বললেন যে পিতামাতার কাছ থেকে একটি পরামর্শ পাওয়া, একটি গাইডেন্স পাওয়া, সেগুলোই কিন্তু মানুষের জীবনে একটা অন্যরকম একটা ভূমিকা পালন করে সফলতা এবং ইতিবাচক জীবন গঠনের দিকে। আপনি সেই বিষয়টি তুলে ধরেছেন এবং আমরা খুবই আনন্দিত যে আপনার বাবা এই দেশে আমাদের যারা ব্রিটেনে আমাদের বাংলাদেশিদেরকে যারা তুলে ধরেছেন তাদের মধ্যেও একজন। ছোট্ট করে আপনার অনেকগুলো জিনিসও আমরা একটু জানতে চাইবো, যে আপনি জানি আপনি বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনে জড়িত আছেন, সেখানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনি ছোট্ট করে আমাকে বলবেন, এরপরে আমরা একটা বিরতিতে যাব, যে আপনি কবে জয়েন করেছিলেন বিসিএতে, সালটা কি মনে আছে? বিসিএতে আমি পুরাপুরিভাবে জড়িত হই 2012 সালে। আমরা এ বিষয়ে আরো কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি একটু ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। প্রিয় দর্শক, আজকে কথা বলছিলাম আমাদের অতিথি ফয়জুল হক, আপনি শুনছিলেন, আমরা তার সাথে কথা বলছিলাম এবং একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও আমরা ফিরে আসছি, সুতরাং আমাদের সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল এনটিভিতে মিট দ্য গভর্নর অনুষ্ঠানে। আমি আকরামুল হোসেন প্রতিবারের মতো আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, আমরা ব্রিটেনে এখানে আমরা জানি যে আমরা বেশিরভাগই সিলেটি বংশোদ্ভূত, এবং এই সিলেটি মানুষরা যখন এদেশে প্রথম আসেন বা আমাদের বাংলাদেশিরা যখন এদেশে প্রথম আসেন, তখন তাদের জীবন কিন্তু বর্তমান সময়ের মতো ছিল না। এক তো এখানে একটা বৈরিতা ছিল আবহাওয়ার দিক থেকে, ভাষাগত একটি সমস্যা ছিলই, কারণ তখনকার আমাদের পূর্বপুরুষরা ওইভাবে এই বর্তমান সময়ের মতো এত যে সুশিক্ষায় শিক্ষিত ছিলেন তা কিন্তু নয়। কিন্তু একটি জায়গায় আমরা সবাই এক, সেটি হচ্ছে যে আমাদের মধ্যে একটি আগ্রহ আছে যে আমাদের জাতিকে, আমাদের কমিউনিটিকে তুলে ধরার পাশাপাশি আমাদের মধ্যে এক ধরনের স্পৃহা কাজ করেছে যে আমরা যাতে সেই জায়গা থেকে আমরা আমাদের কমিউনিটিকে তুলে ধরতে পারি। প্রিয় দর্শক, আমরা এই সময়ে, আমরা যে সময়টাতে আছি এখন একবিংশ শতাব্দীতে, আমরা শুনতে পাই আমাদের মধ্যে অনেকেই রানীর খেতাব পেয়েছেন, অনেকে এই পার্লামেন্টেরিয়ান হয়েছেন আমাদের মধ্য থেকে, এবং অনেক ভালো ভালো ব্যবসায়ীরা আছেন যারা ব্রিটিশ গণমাধ্যম পর্যন্ত তাদের খবর প্রচার করে এবং প্রকাশ করে। এবং এই যে সংগঠনগুলো আমাদের মধ্যে কাজ করে, যে সংগঠনগুলো বিশেষ করে আমাদের ক্যাটারিং ইন্ডাস্ট্রিকে যে সংগঠনগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে, এই ধরনের একটি সংগঠন হচ্ছে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে যাকে আমরা বলি বিসিএ। 1960 সাল থেকে সেই সংগঠনটি আমাদের এই কমিউনিটিতে বিভিন্নভাবে অবদান রেখে গেছেন। আমাদের পূর্বপুরুষরা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সংগঠনকে দাঁড় করিয়েছেন, তাদেরই পরবর্তী প্রজন্ম, তাদেরই অনুসারী, তাদেরকে যারা ফলো করেন, তারাই কিন্তু আবার সেই হাল ধরেছেন। আজকে আমার সাথে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন ফয়জুল হক, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন সংক্ষেপে বিসিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমরা তো শুনছিলাম প্রথম দিকে আপনার গল্প, আপনার আব্বার কথা আপনি বলছিলেন, এবং আমার মনে হয় আপনার গল্পের সাথে এরকম হাজার হাজার মানুষ আছে যাদের বাবা এইভাবে এসেছেন, তাদের গল্পেরও একটা মিল আছে। তাহলে আপনাকে ফলো করছেন হয়তো বা অনেকেই আমাদের দর্শক, এবং খুব ভালো লাগলো আপনি একটি সংগঠনের সাথে জড়িত আছেন, যে সংগঠনের আপনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন বিসিএ সম্পর্কে আমরা অনেকেই জানি, আমাদের দর্শক প্রায় অনেকেই জানেন বিসিএ কি করছে, কিভাবে করছে। আপনি কেন বিসিএর সাথে শরিক হয়েছিলেন, কেন জয়েন করেছিলেন, এবং সেই বিষয়ে যদি আমাদের বলতেন, বিসিএ আসলে আমাদের জন্য কি করছে? বিসিএ মানে কিন্তু রেস্টুরেন্ট মানে বিসিএ। কারণ বিসিএ এর জন্য কোনো মেম্বার হইতে হয় তাহলে ওইটা কিন্তু রেস্টুরেন্ট থাকা আবশ্যক। আর রেস্টুরেন্ট যারা ব্যবসা করে অনেক সমস্যা আছে, অনেক সমস্যা। আর আমরা ব্রিটেনে বসবাস করতেছি অনেক রেস্টুরেন্ট ব্যবসায়ীরা, আমরা যদি একজন যদি আমরা যাই এই ব্রিটিশ মেসটেম যা আছে বা আমাদের কোনো দাবি দাবা কেউ শুনবে না, আমাদের একটি মানে একটা সংগঠন চাই, একটা আমব্রেলা, একটা ইউনিটি চাই। ওইটা কিন্তু আমরা পূর্বপুরুষেরা 1960-এ জন্ম দিছে, দেওয়ার পরে ধারাবাহিকভাবে অনেক পতন 2012-এ যখন আমি দেখলাম যে না, একটা টিম আসছে, আর এই টিমের নেতৃত্বে আমি ওনাকে রেসপেক্ট করে সবসময় নাম না ধরে আমি বলি আমার পাশা মামা। যখন দেখলাম যে উনি আসছেন অনেক কিছু প্লেজ নিয়ে, তখন আমি বিশ্বের সাথে জড়িত ছিলাম, কিন্তু 100% জড়িত তখন থেকে জড়িত, মানে আপনার উৎসাহ কাজ করেছে। আর দেখলাম যে আমাদের অনেক সমস্যা, এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমাদের এই সংগঠনকে আগাইয়া নিতে হলে আমার ওইখানে যাওয়া প্রয়োজন, লিডার হিসেবে না, ওদের কর্মী হিসাবে। আমি এখন কিন্তু কর্মী হিসাবে আছি। আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আপনি বলতেছেন, কিন্তু ওইটা আমি বিলিভ করি না। আমি বিলিভ করি আমি ওই সংগঠনের জন্য কি দিলাম, ওইটাই আমার মুখ্য উদ্দেশ্য। এবং এটা তো আসলে আপনি যেটা বলছিলেন খুব সুন্দর করেই বলছেন, যে আসলে একজন কর্মী যে কাজ করতে পারে, একজন লিডারও অনেক সময় সে কাজ করতে পারে না। কারণ লিডারদের অলওয়েজ, যেমন একটা দলের ক্যাপ্টেন, তার অলওয়েজ কিন্তু ইন্টেনশন থাকবে দলকে কিভাবে জিতানো যায়,
কিন্তু একজন খেলোয়াড় তার কিন্তু অলওয়েজ থাকবে সে কিভাবে ভালো পারফরমেন্স করতে পারে, এবং সেইভাবে কিন্তু তার সুনামটা ছড়িয়ে পড়ে। সুতরাং আপনার মনে হয় সেই জায়গা থেকে আপনি বলছিলেন যে আসলে আমি লিডার হিসেবে নয়, নিজেকে একজন কর্মী হিসেবে দেখতে চাই। আমার একটু ছোট্ট প্রশ্ন আপনার কাছে, আপনি নিজেও যখন এই দেশে প্রথমে এসেছিলেন আপনি কিচেন পোর্টার হিসেবে কাজ করেছেন, আপনার এরকম একটা রেস্টুরেন্ট আছে, যারা এই লেভেলে কাজ করে তাদেরকে আপনারা কিভাবে বিহেভ করেন বা রেসপেক্ট করেন, বা তাদের কাজকে আপনারা কতটুকু মূল্যায়ন করতে পারেন? কারণ শেফ তো ইজ ভেরি স্কিলফুল পারসন, তার একটা অভ্যাস হয়ে গেছে, অথবা 5-10 বছর না করলে কেউ শেফ হতে পারে না। ম্যানেজার লেভেলে যারা আছেন তাদের একটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু যে মানুষটা প্রথমে এই ইন্ডাস্ট্রিতে আসবে তাকে একটা ভালো ফিলিংস দিতে গেলে, এনভায়রনমেন্ট দিতে গেলে তাকে তো আমরা ভালো ব্যবহার করতে হবে। তো তার ভালো ব্যবহারটা তখনই সে আশা করবে, তখনই সে কন্টিনিউ করবে যখন সে ভালো ব্যবহার পাবে। একজন কিচেন পোর্টার কিন্তু সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বা আমরা যদি বলি আরও মানে ডাউন লেভেলের যারা আছে, কমি ওয়েটার, তো আপনার একজন রেস্টুরেন্টার হিসাবে বা আপনি একজন গার্ডনার হিসাবে আপনি সেটা কিভাবে দেখছেন, এবং আপনার পক্ষ থেকে সেটা কি ধরনের অবদান রাখছেন সেই কাজ? ধন্যবাদ। আমার উত্তরটা এইভাবে হবে, আমি কিন্তু পরম্পরা থেকে আমি কিন্তু ব্যবসায়ী হই নাই, আমি অনেক স্ট্রাগলিং করে আজকে এই অবস্থানে। আচ্ছা, আমিও একদিন কিচেন পোর্টার ছিলাম, আর আমার রেস্টুরেন্টে যারা কাজ করছে ওরাও কিন্তু কিচেন পোর্টার। আমার যখন আমি কাজ করি তখন আমার যে গভর্নর, ওনাদের কাছ থেকে অনেক সহযোগিতাও পেয়েছি, আবার দেখা গেছে আমার কোনো কোনো সময় মনোক্ষুণ্ণ হয়েছে। ওইখান থেকেই আমার প্রতিজ্ঞাবদ্ধ যে আমি চেষ্টা করব যে আমার যে স্টাফ যারা আছে যেন ওই ভুলটা আমার যেন না হয়। কারণ হয়েছে আজকে আমি যখন এখান থেকে শুরু করলাম আর এই অবস্থানে আপনার সামনে এখন আসি, তো ও যে কিচেন পোর্টার হয়ে যে আসছে, কমিউটার যে হয়ে যে আসছে, আমার চেয়ে তো সে আরো বড় হইতে পারে, অবশ্যই হবে। তাহলে আমি ওকে রেসপেক্ট আমার করতে হবে, এবং ওকে যতটুকু সহযোগিতা করার করতে হবে। কারণ আজকে সেও কিন্তু আসছে বাংলাদেশ থেকে এখানে এস্টাবলিশ হওয়ার জন্য। আজকে যদি আমি ওকে সহযোগিতা করি, কোনো এক সময় সে আমাকে মনে রাখবে, বলবে যে না আমার ওই সময় স্মরণ করবে। অবশ্যই। তো এইটা দিল থেকে, আমাদের আবেগ থেকে কিন্তু ওই জিনিসগুলো আসতে হবে। জোর করে কেউ কাউকে এই যে জিনিসগুলো যে তুমি কাজ করো বা তুমি তোমার রেস্টুরেন্ট স্টাফদেরকে তুমি যেমন একটু মায়া করো, ওইটা বলে হবে না। অনেক গভর্নরদের দিল থেকে ওইটা আসতে হবে যে আজকে আমি এই জায়গায় ছিলাম না, কিন্তু সেও একসময় আসতে পারে। সেও যখন একসময় আসতে পারে তখন সে কিন্তু আমার কলিগ, এই ব্যবসা, সেও কিন্তু একটা রেস্টুরেন্টের মালিক হবে। আরেকটা বিষয় হচ্ছে ইমপ্রেশন। একটা মানুষ যখন প্রথমেই একটা কাজে গেল, যত বড় কাজই হোক, সে পাইলট হোক, ডাক্তার হোক, বা তার যদি ওই এনভায়রনমেন্টটা সে না পায়, তখন কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট তার উপর পড়বে। সুতরাং সেইটা আসলে আপনারা যেহেতু ব্যবসায়ী, পাশাপাশি আপনারা একটা সংগঠনের লিডার, আপনাদের কাছে সেই গুরু দায়িত্বটা অবশ্যই আছে। আপনাদের অনেক রিজন আছে, সেই রিজনগুলোতে আপনারা হয়তোবা সবাই কথা বলেন, কাজ করেন একসাথে। তো এই জিনিসগুলো যদি আমরা সবার ক্ষেত্রে চর্চা করি, তাহলে এই ইন্ডাস্ট্রিতে আমরা আরো অনেক ভালো ভালো মানুষ পাবো, সেটা আশা করছি। আমাদের সাথে অনেক লাইনে আছেন, বা যেহেতু আজকে আপনার সাথে আমরা কথা বলতে চাই, তাই আমি কিছুটা অ্যাভয়েড করছিলাম, কিন্তু আমাকে বলা হচ্ছে একটা কল নেওয়ার জন্য। সো লেটস টেক অন ফোন কল। হু ইজ অন দ্য লাইন? আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? জি ভাই, আমি নিউকাসল অপন টাইম থেকে বলছি। অনেক দূর থেকে ফোন দিয়েছেন। প্রোগ্রামটা আমি প্রায় দিন দেখি ভাইয়া, আমিও রেস্টুরেন্ট ওয়ার্কার। আচ্ছা। আর মাশাআল্লাহ আমার এই যে যখন গাবনার ভাইয়া কথা বলে, কথা বলে মানে আমার খুব ভালো লাগছে। আমি 78 থেকে সে বলামো আসলাম ওখানে তো হাল করিয়ার। আচ্ছা আচ্ছা। যাই হোক, কিছু যে কিচেন পাউডার, অনেক রেস্টুরেন্ট কিচেন পাউডারে মনে হয় খুব একটা মানে ছোট মোটো একটা আমি যাচ্ছি, আমারও একটা রেস্টুরেন্টের ব্যবসা আছে আপনার দোয়ায়। কিচেন পাউডার সেটা কিন্তু খুব একটা কষ্টর কাম করে। আর আমার এই আপনার সবাই জেলা কয়রা এইলা যদি সকলে মায়া করিয়া চলেন, আর এইগুলার আমরা জড়িয়ে রাখা লাগবো। বর্তমানে যে অবস্থা হয়েছে, আপনার এখানে মোবারকবাদ জানাই, আমার বাড়িতে মোবারকবাদ জানাই। আমি জানতে পারিনি আমার ই বাইসে ওর বাড়ি বিশ্বনাথ কোন গ্রামটা? রামথানা গ্রাম। রামদানা গ্রাম।
আচ্ছা আচ্ছা, আমার শ্বশুর বাড়ি আপনার খান্দাত বাড়ি, আমার দেশের বাড়ি কিন্তু বালাগঞ্জ। আমরা তো উসমানী নগর আর বালাগঞ্জ খুব বিশ্বনাথ। তাইলে আপনার শ্বশুর বাড়ি মানুষ খুব ভালো নাকি, সেটা আপনি বলছেন? শ্বশুর বাড়ি মানুষ ভালো নয় ভাই, কেন নয়, আমরা তো আপনিও তো খুব ভালো, আমরা আমার বাড়ি বালাগঞ্জ, আমার বাড়ি বিশ্বনাথ, কিন্তু মানে আছে না দিলে মায়া মহব্বত দেখা দিনে আমরা ওটা লাগে হয়ে রাখছে ভাই, কথাগুলা করে এগুলা মানে স্মরণীয় কথা, আমরা সবসময় মানে বাড়া দিক দিয়া চিন্তা করতাম। আল্লাহ আপনারা হায়াত দান করুন, আপনার প্রোগ্রাম খুব সুন্দর। থ্যাংক ইউ, আপনি কল দিছেন, আপনি তো একজন শেফ, আর শেফ বলতে কিন্তু অনেক মায়ার থাকে কিচেন পর্টার, তো আজকে আপনিও এটা আশা করি ফোন দেওয়ার মাধ্যমে আপনিও অবদান রাখছেন। থ্যাংক ইউ আপনার কলের লাগে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমাদের আরো কয়েকটা কল আছে, লেটস টেক দ্য কল। কে আছেন লাইনে কলার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। আচ্ছা, আমাদের কলার আরো আছেন, তবে আমরা একটু কথা বলি আপনার সাথে, কারণ আমাদের মাত্র 2 মিনিট সময় আছে, আবার বিরতিতে যাব। সো যে আসলে আপনার যে বিষয়গুলো নিয়ে এখন আমরা কথা কইলাম, যে কিচেন পর্টার বা কমি ওয়েটার, সকলে কিন্তু আমরা মানুষ, তাই না? আমাদের সকলের একটা মনুষ্যত্ববোধ আছে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যখন এক্সট্রিম পর্যায়ে চলে যাই, যেমন এখন বর্তমানে কিন্তু কোভিডের কারণে অনেক সমস্যা হচ্ছে, ব্যবসাগুলোতে অনেক সমস্যা হচ্ছে। আপনার কি মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে আমরা কি ধরনের পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন? এবং সেটা হতে পারে আমাদের ডিজিটাল পরিবর্তন, সেটা হতে পারে আমাদের মধ্যে এনভায়রনমেন্টাল পরিবর্তন, টেকনোলজিক্যাল পরিবর্তন, মানে আপনার কি মনে হয় অ্যাজ এ লিডার অফ দিস অর্গানাইজেশন, লিডার অফ দি ইন্ডাস্ট্রি? সময়ের সাথে কিন্তু আমাদের আগাতে হবে, কারণ আমি একটা উদাহরণ দিতে চাই। নোকিয়া ফোন ওইটা কিন্তু মার্কেটে লিডিং এ ছিল, সবাই কিন্তু বলতো যে নোকিয়া ফোনটা আমার চাই, এমনকি নোকিয়া ফোন ইউজ করতে খুব আরামদায়ক ছিল। কিন্তু ওরা কি করছে, এই ডিজিটাল ওইটা মনে করছে যে আমরা তো লিডিং ইজ মার্কেট, আমাদের ব্যবসা কে নেবে। আজকে নোকিয়া কোথায়? ফ্যান্টাস্টিক, এটা খুব সুন্দর একটি উদাহরণ টেনেছেন, এবং এই উদাহরণের সাথে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে খুব মানে মিলাতে পারি, এবং আমরা যদি সেই পর্যায়ে না যাই তাহলে ডেফিনেটলি আমাদেরকে সেটা পস্তাতে হবে। আমরা সুন্দর করে আপনার বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা আপনার বিষয়ে আরেকটু কথা বলবো, ইন্ডাস্ট্রি বিষয়ে আরেকটু কথা বলবো, এবং আপনার পরিবার বিষয়ে একটু জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা আবারও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। দেখছিলেন আপনারা আমাদের প্রোগ্রাম, যারা কল দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা শেষ সেগমেন্টে আপনাদের কিছু কল নেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল এনটিভিতে মিট দ্য গাভর্নর অনুষ্ঠানে। আমি আকরামুল হোসেন আছি আপনাদের সাথে। আমরা আজকে মিট দ্য গাভর্নর অনুষ্ঠানে যাকে আমন্ত্রণ জানিয়েছি তার বিষয়ে আপনারা শুনেছেন, তিনি সুন্দর করে আজকের এই কমিউনিটিতে যে ক্যাটারিং ইন্ডাস্ট্রির যে অবদান আছে, সংগঠনগুলোর যে অবদান আছে, আমাদের পূর্বপুরুষের যে অবদান আছে, সেগুলো তুলে ধরছেন। পাশাপাশি আমরা কথা বলছি যে আমাদের এই রেস্টুরেন্ট বলেন, টেকওয়ে বলেন, ইন্ডাস্ট্রিকে কতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমাদের এনভায়রনমেন্ট কতটুকু আরও ডেভেলপ করা যায়, আমাদের টেকনোলজিক্যাল কতটুকু আরও নিজেকে ডেভেলপ করা যায়, এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। বিরতির পরে আপনি বলতে চাচ্ছিলেন যে আমাদের কিভাবে আমরা এগিয়ে যেতে পারি, এবং সে বিষয়ে একটু যদি কন্টিনিউ করতেন। ধন্যবাদ। আমি বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন এইটার সাথে জড়িত, আমি এই জন্য প্রাউড ফিল করি। বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন অলওয়াইজ আমরা ভালো কাজ করে যাচ্ছে। 2018-এ ডেমনস্ট্রেশন 2টা ইস্যু নিয়ে, বিএটি এবং আমাদের ওয়ার্ক পারমিট চাই, এইটা নিয়ে, ওইটার পিছনে তখন কিন্তু আমাদের প্রেসিডেন্ট ছিলেন কামাল ইয়াকুব আর অলি খান। আমরা যেই যাই বলুক, আমরা কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছি। ক্রেডিট যেই নেয় না কেন, আমাদের যদি সফলতার জন্য আমরা পাই, ওইটাই আমাদের বৈশিষ্ট্য। আমি
আজকে এই অবস্থানে আমি বা এখানে আমি এসেছি, আমি কিন্তু একজন লোককে আমি আমার অন্তর থেকে আমি ধন্যবাদ দিতে চাই। সুখে দুঃখে সব সময় আমার সাথে যে আছেন আমার ভাষা মামা। আমরা সব সময়, উনি বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু উনি সব সময় আমাদের যে কোনো সমস্যা হয় না কেন, কারো ফোন করতে দেরি হয় কিন্তু সহযোগিতার হাত বাড়িতে ওনার একটুও সময় ক্ষেপণ করেন না, একমাত্র ভাষা খন্দকার। আমি ওনাকে আমার রিয়েলি সব সময় রেসপেক্ট করতে, অনেক লোক আছে যেমন কেউ যদি ভালো কাজ করে অটোমেটিকলি দুশ্মন হয়ে যায়, দুশ্মন বানাইতে হয় না। আমি আরেকটা জিনিস বলবো আমাদের কারি ইন্ডাস্ট্রি সম্বন্ধে। দেখেন, আমরা কিন্তু এই কারি ইন্ডাস্ট্রি আমরা পূর্বপুরুষেরা এই ইন্ডাস্ট্রিকে জন্ম দিয়েছিল। দেশ থেকে যে আসো না কেন, আসার পরেই সঙ্গে সঙ্গে থাকা খাওয়া কাজ সব কিছু রেডি। শ্রীলঙ্কান একটা লোক আমার ওইখানে কাজ করতেছে, কিচেন ঘরে কাজ করে। সে ছিল ওই প্যান্ডেমিক টাইমস, সে ছিল মেরিয়াটে, ওর কাজ নাই, চলে গেছে, থাকার জায়গা নাই। বললাম যে তুমি দেখো, বলে দেখেন আমার আত্মীয় স্বজন নাই, আর কেউ যে আমাকে যে জায়গা দিবে তাও নাই। আমি এই জন্য বলতেছি যে আমরা সব সময় আমরা এই রেস্টুরেন্ট সেক্টরকে ভিন্ন চোখে দেখি আমরা, কিন্তু ওইটা দেখার কোনো অবকাশ নাই। কারণ আমরা কিন্তু না, উচিত না। আমরা কিন্তু একটা ইন্ডাস্ট্রি পেয়েছি, আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছে, এই জন্য আমরা ওদেরকে দোয়া দেই এবং প্রাউড ফিল করি আমরা এইটার জন্য। এটা আসলে খুব রাইট কথা বলেছেন। আমরা অনেকেই এই জিনিসটাকে মানে একটু অন্য ভিন্ন চোখে দেখতে চাই। অনেক ক্ষেত্রে আমি শুনেছি যে মানে বিয়ে শাদীর ক্ষেত্রেও সেটা বিবেচনা করা হয়। আসলে কাজ তো কাজই। এখন দেখেন, এদেশে যে অনেকেই আছে যে সে ট্রেন স্টেশনে ঝাড়ু দিচ্ছে, ক্লিনিং করছে, একসময় সে ভালো একটি অবস্থানে গিয়ে সে নিজে কোথাও ভালো একটা অবস্থানে চলে যাচ্ছে, কোনো কোম্পানির সিও হচ্ছে, কোনো কোম্পানির ম্যানেজিং এমডি পর্যন্ত হচ্ছে। তো আসলে আমাদের যে একটা সুযোগ এসেছে, সেই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারি। আমরা কিন্তু বাঙালি হিসাবে চিন্তাই করতে পারি যে ইয়াস, আমাদের ছেলে সন্তানরা বড় বড় অফিসার হবে, ব্যারিস্টার হবে এবং জাজ হবে, অনেক ভালো ভালো কাজ করবে, কিন্তু সেটা মানডে টু ফ্রাইডে। আবার ফ্রাইডে টু স্যাটারডে আফটার 5 PM they will come to our restaurant and they will help their dad. Absolutely. So it should be our thoughts. So আমরা আসলে এই জায়গা থেকে যদি ফিরে আসি, আমরা আমাদের যদি ইন্ডাস্ট্রিকে আমরা একটু মূল্যায়ন করতে পারি, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি থেকে অনেক কিছু নেওয়ার আছে, যেটা আমরা নিয়েছি। এবং আমরা দেখি যে আপনাদের মতো যারা আছেন বা আমাদের পূর্বপুরুষরা বা এই পর্যন্ত যারা অনেক ভালো ভালো কাজ করছে, তাদের অনেকেই কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকে এসেছেন, এবং আমরা সেটা অবভিয়াসলি আমরা নির্দ্বিধায় স্বীকার করব। সো এরপরেও তো আমাদের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসা উচিত। আমি আরেকটা বিষয় জানতে চাই, আপনার পরিবার তো একটি অনেক বড় পরিবার, আপনি 6 মেয়ের পিতা। সো একজন ব্যবসায়ী হিসেবে তো আপনি খুব ব্যস্ত ব্যবসা নিয়ে, এবং আপনি কমিউনিটিতে অনেক কাজ করেছেন। আসলে পরিবারকে কি ওইভাবে সময় দেওয়া সম্ভব হয়েছে কিনা, মানে পরিবারকে আপনারা কিভাবে সময় দিয়েছেন, পরিবারের সাথে কেমন সম্পর্ক ছিল, এখনো আছে, এবং সেটা কিভাবে আপনি মেনটেন করছেন? ব্যস্ততার মধ্যে আমরা কিন্তু একটা ফ্যামিলি বা একটা পরিবারকে আগায় নিতে হলে দুইজনের অবদান খুব বেশি, এবং কি আমরা দুইজন কিন্তু সব সময় একটা ফ্যামিলিকে কিভাবে আমরা আগে নিব এই ডিসকাশন খুব জরুরি। আমি ওইদিকে সময় আমি ঠিক দিতে পারি নাই, কিন্তু আমার ওয়াইফ কিন্তু ওই ফ্যামিলি সব সময়, যেমন ওদেরকে স্কুলে দেওয়া আনা বা আদবি এখনো পর্যন্ত অনেক করে থাকেন। কারণ আমরা তো ঠিক দুইটা হাত
একজন মানুষ যদি আমি রেস্টুরেন্টে যাই, কমিউনিটি যাই, ওই সময়টুকু আমার ফ্যামিলির সময়টুকু কিন্তু ওই দিকে দিচ্ছি, কিন্তু ওই খাবারটুকু কিন্তু একজন লোক যদি না দেয়, ফ্যামিলিকে যদি গাইডেন না করে, তাহলে তো হবে না। ওই সময়টুকু কিন্তু আমার ওয়াইফ সবসময় দিয়ে যাচ্ছে। দেখেন, আমি একটা জিনিস বলবো, সফলতা পয়সা দিয়ে কোনো সফলতা আসে না। পয়সা দিয়ে সফলতা আসে না। আজকে পয়সা আছে, টাকা আছে, কালকে নাই। কিন্তু সফলতা ওই জায়গায় যদি সন্তানদেরকে শিক্ষিত করা যায়, ওইটা হলো সফলতা। শিক্ষিত হলে হবে না, শিক্ষিত। কারণ দেখা গেছে, আমি এইটা উদাহরণ দিব, দেখা গেছে অনেক দেশে বলেন, এই দেশেও বলেন, শিক্ষা মা বাপ ওরা ছেলেদেরকে শিক্ষা দিচ্ছে, কিন্তু শেষ সময় কিন্তু ওরা ছেলে সন্তানদেরকে যেভাবে এক্সপেক্ট করতেছে যে আমি সহযোগিতা পাবো, ওই রকম পাচ্ছে না। কারণ শিক্ষিত হচ্ছে, সুশিক্ষিত না। এটা অহরহ ঘটনা ঘটছে, এটা আপনার বলছেন। এই জন্য কি পরিবারকে আরো বেশি সময় দেওয়া প্রয়োজন কিনা? মানে পরিবার, আপনারা যারা খুব বেশি ব্যস্ত থাকেন, তারা পরিবারকে সময় দেওয়ার ক্ষেত্রে কতটুকু ইফেক্টিভলি সময় দিতে পারেন, কতটুকু ইতিবাচক ভাবে? জি, যেমন আমি একটা জিনিস বলবো, আমার আব্বা 2018-এ উনি মারা গেছেন, কিন্তু আমরা ভাই বোন কিন্তু 9 জন, আমরা সবাই কিন্তু ওইখানে উপস্থিত ছিলাম। ওইখানে কিন্তু সবাই আমরা উপস্থিত ছিলাম। তখন কিন্তু আব্বা পরপারে চলে গেছেন। আমার একটা জিনিস, আমার আব্বা আম্মা সব সময় একটা জিনিস চেষ্টা করতেন যে আমার ছেলেদেরকে আমি শিক্ষিত সুশিক্ষিত করব। আমার এক ভাই বর্তমানে চার্টার অ্যাকাউন্টেন্ট, খুব ভালো জব করে। আমার বোন একটা, সে কিন্তু সাইকোলজিস্ট, মানে টিচার। আর একটা হইল গিয়ে আপনার ওই প্রপার্টিতে আছে, ও আবার ডিজাইনার। এবং কি আমরা সবাই কিন্তু মোটামুটি একটা অবস্থানে। ওইটার পিছনে আমার আব্বা আম্মা। আমি যদি আজকে আমার মা বাপকে সময় যদি দেই, আমার ছেলে মেয়েরা ওরা দেখবে যে আমার আব্বা আম্মা ওরা কিন্তু আমার দাদা দাদিকে সময় দিচ্ছে, ওনার বৃদ্ধ হওয়ার মানে গত হওয়ার আগ পর্যন্ত। ওইখানে কিন্তু সে শিক্ষা পাবে। আমি যদি না দেই, তাহলে আমার কাছ থেকে আমার সন্তানরা কি পাবে? এই জন্য খুব জরুরি আমাদের ফ্রেন্ডস যারা আছে ওদেরকে আমরা সম্মান করি, ওদেরকে আমাদের যতটুকু দেওয়ার দেই। অফকোর্স বিনিময়ে আপনার সন্তান, আপনার ছেলেমেয়েরা আপনাকে দিবে, কারণ সে শিক্ষা এইখান থেকেও শিক্ষা পেল। ছোট করে একটু জানতে চাই যে দেশের জন্য আপনার কি চিন্তাধারা, দেশের জন্য কি করছেন? কুইক বলতে হবে, আমাদের হাতে সময় নাই। দেশের জন্য আমরা তো এইখানে স্টাবলিশড, বা এখানে এখন দেশের জন্য আমরা এলাকা ভিত্তিক, বা আমরা যদি বড় আকারে চিন্তা করি, দেশে কিন্তু আমাদের সরকার আছে, সহযোগিতা নাই। সহযোগিতা কিন্তু আমরা এইখান থেকে আমরা কিন্তু ভালোই একটা সহযোগিতা আমরা সবসময় করে থাকি, সবাই করে। যেমন একটা ছেলে, ওর কিন্তু মেঞ্জের মতো হয়ে গেছে। আমার একজন লোক খুব প্রিয়, আমার রামদানা ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি সম্পর্কে মামাও, উনি কিন্তু এই বিষয়ে খুব সচেতন এবং সহযোগিতার জন্য উদারতা, ওনার আন্তরিকতার অভাব নাই। উনি এইটা প্রজেক্ট নিছেন, নিয়ে আমি ওই দিন বললাম যে মামা ওইটা কত খরচ হইতে পারে, বলে ওর সারা মেইনটেইন হয়ে গেছে। উনি বলছেন যে 20-25 লাখের মতো ইন্ডিয়াতে পাঠাইয়া। কিন্তু আমরা আশাবাদী এইরকম আপনাকে এইটা চলতেছে। আরেকটা উনি এটা নিছেন, একটা মৌলানা অল্প বয়সে মারা গেছে, ওই 2টা ছেলে মেয়ে খুব ছোট ছোট, ওদেরকে কিভাবে এস্টাবলিশ করা যায়। আমরা এইরকম আমরা কাজ করে যাচ্ছি। আমার রামদানা ওয়েলফেয়ার ট্রাস্ট, আমি ওইটার সাথে জড়িত।
আমরা ওইটার মাধ্যমে কিন্তু আমরা গরিব দুঃখী বা আমরা রামদান একটা প্রজেক্ট চলে আলহামদুলিল্লাহ আমরা সাধ্য মতে আমরা করে যাচ্ছি। আমি এইটাই বলবো যে আপনারা এই দেশে যারা আছেন আপনারা প্লিজ জাকাত বা এইরকম সাদগা আপনারা যা পারেন সহযোগিতা করেন নিজের এলাকায়। এইটাই আমাদের আজকে আমরা ঠিক বুঝতেছি না এটা কি দিচ্ছি, কিন্তু এইটা কিন্তু আমরা ওই ব্যাংকে রাখছি ওই পরে পারে সাদকা জারিয়া। সুবহানাল্লাহ। আপনার খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে এবং অনেক কিছু আমরা জানতে পারছি জীবনের আলোকে সংগ্রাম করার মাধ্যমে একজন বেড়ে ওঠা একজন সফল ব্যবসায়ী এবং আপনার সফলতা কামনা করছি আরও বেশি বেশি করে আপনি সফল হবেন এবং আমাদের সাথে এই ভালো কাজগুলো কমিউনিটির বিভিন্ন ভালো কাজে আপনি নিজেকে অন্তর্ভুক্তি করবেন সেই প্রত্যাশা ব্যক্ত রাখছি এবং আজকে আপনি আসার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আমার আকরাম মামা এবং এনটিভির মাধ্যমে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং আমি অনেক কোয়েশ্চন করেছেন, আমি উত্তর দিয়েছি। ভুল হইতে পারে, যদি ভুল হয় ক্ষমার দৃষ্টি দেখবেন। আর যদি আমার কথাগুলো একটু যদি আপনারা কাজে লাগে, আপনারা যদি মস্তিষ্কে আপনারা যদি একটু নাড়া দেয় তাহলে একটু সহযোগিতার হাত বাড়াবেন এবং দেশে গরিব দুঃখী যারা আছে ওদেরকে সহযোগিতা করবেন। ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমার দৃষ্টিতে আপনারা দেখবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সফলতা কামনা করছি। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলছিলাম, আমাদের যে আজকের অতিথি খুব সুন্দর করে বলেছেন, কিছু বাস্তব ধর্মী কথা ছিল। উনি নিজের জীবন নিয়ে বলেছেন, প্রথম জীবনে উনি কি করেছেন, কিভাবে উঠে এসেছেন, উনি নিজেও চিন্তা করছেন। ওনার যে রেস্টুরেন্টে যারা কাজ করছেন তাদেরকে উনি ওনার মতো করে চিন্তা করছেন যে আমি যদি আজকে এই জায়গায় আসতে পারি তাহলে আমার অধীনস্থ যারা আছে তারাও একদিন এইভাবে ওই জায়গায় যাবে। আমাদের সবারই এরকম চিন্তা করা উচিত। কিন্তু আমাদের যে ইন্ডাস্ট্রি, আমাদের যে ক্যাটারিং ইন্ডাস্ট্রি, আমি দেখেছি অনেক ইন্সপাইরেশনাল গভর্নর, অনেক তাদেরকে দেখলে আমরা মোটিভেটেড হব, কিন্তু তাদেরকে খুঁজে বের করতে হবে। আর তাই মিট দ্য গভর্নরের কাজই হচ্ছে সার্চিং ফর ইন্সপাইরেশনাল অ্যান্ড মোটিভেশনাল ক্যাটারার্স হু ক্যান লিড এ জেনারেশন। প্রিয় দর্শক, আজকের মতো আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা মিট দ্য গভর্নর প্রতি সোমবার 6টা থেকে 7টার মতো দেখবেন। কাল নেক্সট উইকে আমাদের আরও নতুন একজন ইন্সপাইরেশনাল গভর্নর নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।